তুরাগ নদে আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজনের মরদেহ পাওয়া গেছে এমন তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে 22 জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে 7 জন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় বিএনপি এসব হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 27 জুন সন্ধ্যায় দেশের গণমাধ্যমগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মী মরদেহ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। তবে পুলিশ বিষয়টিকে ভিত্তিহীন বললেও ঘটনাটি একেবারেই ভিত্তিহীন নয় এমন তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্ট এবং টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনে। পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী মৃত্যুর ঘটনাকে পুরোপুরি উড়িয়ে দিলেও গোয়েন্দা প্রতিবেদনে ঘটনার দিন আওয়ামী লীগের মিছিল, পালাতে গিয়ে তুরাগ নদে পড়ে যাওয়া, পরে লাশ উদ্ধার হওয়া সবই উঠে এসেছে। উল্টো দেখা যাচ্ছে পুলিশ যাকে পিকনিকের ঘটনায় গিয়ে মৃত্যু বলে প্রচার করেছে সেটি আসলে পুরোটাই বানোয়াট গল্প এবং নিহতদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত আরেকটি খবরেও এদের রাজনৈতিক পরিচয় উঠে এসেছে। আবার এই ঘটনার খবর এমন এক সময় ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যখন চলতি সপ্তাহে পর 2 দিনে ফরিদপুর ও চট্টগ্রামে পুলিশ হেফাজতে 2 তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই 2 তরুণী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রশ্ন উঠেছে, এই ঘটনাগুলো কি বরাবরের মতোই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কিছুদিন পর হাওয়ায় মিলিয়ে যাবে? বাংলাদেশে বিনা বিচারে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার এই সংস্কৃতি কি চলতেই থাকবে? টাইমস অব বাংলাদেশের খবরের শিরোনাম হলো তুরাগে কিশোরের মৃত্যু, পুলিশ বলছে দুর্ঘটনা, ফেসবুকে ছড়াচ্ছে আওয়ামী লীগের সমাবেশের জেরে টার্গেট। অন্যদিকে দ্য ডিসেন্টের প্রতিবেদনটির শিরোনাম হলো পুলিশ থেকে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। এর বাইরে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনা নিয়ে তেমন কোনো রিপোর্ট আমাদের চোখে পড়েনি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে গত 22 জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছে। দলটির অভিযোগ এসব হত্যাকাণ্ড বিএনপি পরিকল্পিতভাবে করছে। কারাগারের হত্যাগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে তাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়। শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বাংলাদেশ টাইমসের প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে, সাভারের তুরাগ নদ থেকে 2 কিশোর সুমন ও আরিফুলের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে একে অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে রাজনৈতিক সহিংসতার জেরে তাদেরকে হত্যা করা হয়েছে। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের শপথমূলক বিভিন্ন ভিডিও 21 জুন থেকে অনলাইনে ছড়ানো শুরু হলে দেশের অন্যান্য জায়গার মতো আশুলিয়া ও তুরাগ থানা পুলিশও টহল শুরু করে। 22 জুন এমন টহলরত অবস্থায় পুলিশ দেখতে পায় আশুলিয়ার বাস স্ট্যান্ড এলাকার নতুন গরুরহাটের পাশে ট্রলার ঘাটে একটি ট্রলার থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী নেমে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তখন পুলিশের একটি টিম তাদের ধরতে উদ্যত হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ে আবার ট্রলারে ওঠার চেষ্টা করেন। পুলিশ দেখে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন অনেকে দৌড়ে ট্রলারে উঠতে সক্ষম হন এবং নৌযানটি চালু করে ঘাট থেকে বের হয়ে যায়। তবে কেউ লাফিয়ে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে যান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই পড়ে যাওয়ার পর 27 জুন বিকেলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটিতে ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক 7 জনের লাশ ভাসার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। অথচ 27 জুন দুপুরে পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর ছাপা হয়েছে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দৈনিক যুগান্তরে ছাপা হওয়া প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, 26শে জুন রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদ থেকে কিশোর সুমনের মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত খবরে বলা হয়েছে, পুলিশের ভাষ্যমতে ওই কিশোর বন্ধুদের সঙ্গে একটি পিকনিকের সময় ট্রলার থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে অনলাইনে এই মৃত্যু নিয়ে তীব্র গুঞ্জন ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। দ্য ডিসেন্টার প্রতিবেদনটিতে সুমনের মৃত্যুর ব্যাপারে পুলিশের ভাষ্য তুলে ধরে বলা হয়েছে, সুমন বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিলেন। সে সময় ট্রলার থেকে নদীতে নামার সময় পড়ে গিয়ে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে 999-এ ফোন করেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দর্শক, টাইমস অফ বাংলাদেশ এবং দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে পুলিশের পক্ষ থেকে পিকনিকে যাওয়া দাবি করা কিশোর সুমন আর আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিলে যাওয়া দাবি করা সুমন একই জন। দুটো প্রতিবেদনেই বলা হয়েছে, সুমনের মরদেহ যখন উদ্ধার হয় তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। হ্যান্ডসেটটি সচল না থাকলেও সেটির সিম কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। সুমনের বাড়ি তুরাগ থানার রানাভোলা গ্রামে। এই ঘটনায় তার বাবা আব্দুল হাই একটি অপমৃত্যু মামলা করেছেন। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ অনলাইন ক্যাম্পেইনে সুমনকে তাদের কর্মী বলে দাবি করেছে এবং দ্য ডিসেন্ট সুমনের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখেছে তিনি নিয়মিত আওয়ামী লীগের পক্ষে অনলাইনে লেখালেখি করতেন। তার প্রোফাইলে নিজের পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা গেছে তিনি সম্প্রতি আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছে। এসব মিছিলে অংশ নেওয়া তার একাধিক সহযোগীকে ট্রলারে দাঁড়িয়ে শপথ নেওয়ার ভিডিওতেও দেখা গেছে। এই শপথের ভিডিওতে, যেটি 21শে জুন দিনে বা 22শে জুন দুপুরে আগে ধারণ করা, সুমনকে হাত তুলে শপথে অংশ নিতে দেখা গেছে। সুমন তার প্রোফাইলে 19শে জুন একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় নদীর ঘাটে একটি ট্রলার ভিড়ানো এবং ট্রলারের উপর এবং ঘাটে 15 থেকে 20 জন তরুণ হাঁটাহাঁটি করছেন। ট্রলারের ছাদে তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তুরাগ থানা শ্রমিক লীগ সভাপতি মামুন সরকারকে, যিনি 22 জুনের ঘটনার পর নিখোঁজ আছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে আব্দুল হাই টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, তার ছেলে সুমন ছাত্রলীগের রাজনীতিতে বেশ সক্রিয় এবং 22শে জুন থেকে সে নিখোঁজ ছিল। আরিফুলের চাচা আসাদুল ইসলামও নিষেধ করেছেন আরিফুল নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত। অন্যদিকে ফেসবুকে শেয়ার করা শত শত পোস্টে দাবি করা হচ্ছে, সুমন তুরাগ থানার অধীনে 53 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য ছিল। ওইসব পোস্টের দাবি অনুযায়ী গত 22শে জুন আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নেওয়ার কারণে সুমন ও আরো কয়েকজনকে ধাওয়া করা হয় এবং নদীতে ফেলে দেওয়া হয়। তার মানে দেখা যাচ্ছে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা দুজনে ছাত্রলীগের সাথে জড়িত। আবার পুলিশের পক্ষ থেকে পিকনিকের ঘটনাগুলোর দাবি করা হয়েছে সেটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য ডিসেন্ট এটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, ওই প্রতিবেদনে সুমন ও আরিফ নামে দুইজন আওয়ামী লীগ কর্মীর ওই দিন পানিতে ডুবে মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে লেখা হয়েছে, গত 22শে জুন আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে আওয়ামী লীগের 25 থেকে 30 জন নেতাকর্মী নৌকাযোগে আশুলিয়া রুস্তমপুর ঘাট হতে আশুলিয়া বাজার ঘাটে মিছিল করার উদ্দেশ্যে আসেন। এই কার্যক্রমে তুরাগের নলভোগ এলাকার আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন মেম্বার এবং রানাভোলা এলাকার মামুন সহযোগিতা করেছেন। ওই নেতাকর্মীরা রুস্তমপুর ঘাট থেকে একটি নৌকায় করে আশুলিয়া বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। তারা ঘাটে পৌঁছে নৌকা থেকে নামার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে। এই সময় তারা দ্রুত পুনরায় নৌকায় উঠে পালানোর চেষ্টা করে। তবে তাড়াহুড়োর কারণে নৌকার নোঙর তুলতে ব্যর্থ হয়। পুলিশ নৌকার নোঙর ধরে ফেললে নৌকায় থাকা নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোট 7 জনকে আটক করে। অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় 2 জন পানিতে তলিয়ে যায়, যা তাৎক্ষণিকভাবে কেউই জানতে পারেনি। পরদিন মানে 23শে জুন তাদের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে থাকার কারণে মরদেহগুলো বিকৃত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, পুলিশ কেন 27শে জুন এমন কিছুই ঘটেনি বলে বিবৃতি দিয়ে দাবি করছে? আবার সেই বিবৃতিতে পুলিশকে হুমকিও দিতে দেখা যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, তুরাগের এই ঘটনা সামাজিক মাধ্যমে এমন এক সময় ভাইরাল হয়েছে যখন গত 1 সপ্তাহে পরপর 2 দিনে পুলিশ ও কারা হেফাজতে 2টি মৃত্যুর ঘটনা ঘটেছে, আর নিহত 2 জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রথম ঘটনাটি ঘটে ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও
ছাত্রলীগ কর্মী ছিলেন মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তিনি মধুখালী পৌরসভার গোন্দারডিয়া এলাকার মির্জা ইস্কান্দারের ছেলে। গত 22শে জুন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রান্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় প্রান্ত ছিলেন সম্পূর্ণ সুস্থ। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরে নিয়ে ডিবি হেফাজতে রাখা হয়, কিন্তু পরদিন মানে 21শে জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পান স্বজনরা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন। এই সময় ঢাকা খুলনা মহাসড়ক প্রায় 40 মিনিট অবরোধ করা হয়। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে স্বজনদের অনুরোধে অবরোধ তুলে দেওয়া হয়। প্রান্তকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি 2 মিনিট 39 সেকেন্ডের। ভাইরাল হওয়া ভিডিওটিতে ডিবির সদস্যরা প্রান্তকে মারধর করতে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে 23শে জুন এই ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়। প্রান্তর ঘটনায় যেদিন ওসিকে প্রত্যাহার করে সেদিনই চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ দুপুর 1টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছিলেন। পরে তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলা, মারধর, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেফতার দেখিয়ে পরে নুরুলকে আদালতে পাঠায় পুলিশ। তবে ওই মামলার এজাহারে তার নাম ছিল না। এ কারণে অজ্ঞাত পরিচয় আসামিদের মধ্যে তদন্তে প্রাপ্ত দেখে গ্রেফতার দেখানো হয় নুরুলকে। 23শে জুন মঙ্গলবার সন্ধ্যা 6:22 তাকে কারাগারে নেওয়া হয়, রাখা হয় 4 নম্বর সূর্য সেন ওয়ার্ডে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম দৈনিক সমকালকে বলেছেন, গ্রেপ্তারের সময় নুরুলকে সুস্থ দেখা যায়। এই সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও তাদের কাছে আছে। হাস্যোজ্জ্বল ভাবে তিনি নিজেও আদালতে ছবি তোলেন। এ ধরনের ছবি তার পরিবারের সদস্যরাও সামাজিক মাধ্যমে দিয়েছেন। কিন্তু সুস্থ নুরুল কারাগারে যাওয়ার 12 ঘন্টার মধ্যে মারা যান। কারা কর্তৃপক্ষ নুরুল অসুস্থ হয়ে পড়েছে দাবি করলেও তাদের দাবির পক্ষে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ হাজির করতে পারেনি। নুরুল আলমের বড় বোন বকুল আক্তার অভিযোগ করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশ্ন উঠেছে, বিগত ইউনূস সরকারের আমল থেকে অভিযোগ করা হয় আওয়ামী লীগ আমলে পুলিশি নির্যাতন, হেফাজতে মৃত্যু হতো এবং এগুলোর কোনো শাস্তি হতো না। অথচ আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও অন্যান্য মানবাধিকার সংগঠনের প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে ইউনূসের আমলে 2025 সালে বাংলাদেশে প্রায় 92টি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। 2026 সালের প্রথম 4 মাসে আরো 80টির বেশি হেফাজতে মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়কাল অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের 2.5 মাস অন্তর্ভুক্ত। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এভাবে বিনা বিচারে হত্যাকাণ্ড আর হত্যাকাণ্ড হওয়ার পর পুলিশের অস্বীকার, হেফাজতে মৃত্যুর পর লোক দেখানোর শাস্তি হিসেবে প্রত্যাহারের নাটক কি চলতেই থাকবে?